নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে একটি থ্রিলার গল্প, সল্ট লেকে জোড়া খুন রহস্য। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, তাতে আমরা যখনই আমাদের নতুন গল্প নিয়ে আসব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পটি কেমন লাগলো সেটা শুনে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন আপনাদের বন্ধু মহলে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, সল্ট লেকে জোড়া খুন। ইউনিভার্সিটি চত্বরে দাঁড়িয়ে সোহম সমানে অস্থিরভাবে ঘড়ি দেখছে। জেবির ক্লাস 11টা থেকে, অথচ এখন ঘড়িতে 11:10। মানালির আসার কোনো নাম নেই। 15 মিনিট হলো সোহম এখানে অপেক্ষা করছে মানালির জন্য। এবারও ক্লাসের দিকে হাঁটা দিতে যাচ্ছে আর তখনই চোখে পড়ল মানালিকে। ও অনেকটা দূরে হেঁটে আসছে, সাথে অহনা, প্রিয়ম, সার্থক আর শ্রেয়া। কিভাবে হেসে হেসে গল্প করতে করতে আসছে ওরা। ক্লাস করার ইচ্ছাটাই বোধহয় নেই ওদের। এমনভাবে হাঁটতে হাঁটতে আসছে মনে হয় যেন বেড়াতে যাবে কোথাও। সামনে আসতেই গম্ভীর মুখের সোহমকে দেখে ওরা একেবারে চুপ মেরে গেল। কিরে, মনে হয় এখানে বেড়াতে আসছিস? হ্যাঁ, ক্লাস টাস কি করার ইচ্ছা নেই নাকি? অলরেডি তোরা 15 মিনিট লেট। সোহম বেশ রেগে গিয়ে বলল। সার্থক তড়িঘড়ি বলে উঠল, চল চল ভাই, রাগ করিস না। আরে জেবি তো নিজেই রোজ দেরি করেন, গিয়ে দেখবো হয়তো এখনো ক্লাসে আসেননি। বলতে বলতেই সার্থক হাঁটা দিল আর তার পেছন পেছন সবাই হাঁটতে লাগলো দ্রুত পায়। মানালিও এগোচ্ছে, সোহমর হাতটা পেছন থেকে টেনে ধরল। কি হলো, তুই কি আজকাল জোট না বেঁধে ইউনিভার্সিটিতে আসতে পারিস না? হ্যাঁ? সোহমের কথা শুনে মানালি বেশ বিরক্ত হয়ে বলল, তুই এরকম জ্যাঠামশাই মার্কা হয়ে যাচ্ছিস কেন বলতো? জোট বাঁধা মানেটা কি? হ্যাঁ, ওরা সবাই আসছিল, দেখা হয়ে গেল, তাই একসাথে এলাম। আর ওরাও তো আমার বন্ধু নাকি? তুই এরকম করে কেন কথা বলিস? দিন দিন কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছিস। আর এখন দাঁড়িয়ে থাকলি কেন? চল, এবার ক্লাস শুরু হয়ে যাবে। মানালি কথা না বাড়িয়ে হাঁটা দিল সোহমের হাত ছাড়িয়ে। বাধ্য হয়ে সোহম তার পিছু পিছু চলতে শুরু করলো। সোহমের এই ব্যাপারটা মানালি কিছুতেই বুঝে উঠতে পারে না। তাকে অন্য কারোর সাথে দেখলেই সোহম এরকম জ্বলতে থাকে যে বলার নয়। মানালি জানে সোহম তাকে ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় যে মানালি আর কারোর সাথে মিশবে না। ওরা তো তার অনেক দিনের বন্ধু। শুধু সোহম তাকে ভালোবাসে বলে সে সবার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এটা মানালি কিছুতেই মেনে নিতে পারে না। অথচ সোহম তাকে নিয়ে এতটা পজিটিভ কেন সেটা মানালি বুঝে উঠতে পারে না। মানালি তো সোহমকে তার ভালোবাসার কথা জানিয়েছে, তাও যে ওকে নিয়ে কেন এত ভয় তা কে জানে। শুধু ভয় নয়, কিছুটা সন্দেহবাতিগ্রস্ত সোহম। এই জিনিসগুলো মানালি সহ্য হয় না। সোহম বিরাট বড় লোকের ছেলে। কলকাতায় তাদের 3খানা বিশাল বাড়ি, দুটো দামি গাড়ি, কোনো কিছুরই তার অভাব নেই। অথচ সোহম যেন সবসময় ইনসিকিউর ফিল করে। ওর মনের ভেতরে একটা অস্থির মানুষের বাস রয়েছে। সেই তুলনায় মানালি একেবারেই সাধারণ ঘরের মেয়ে। তার বাবা একজন সাধারণ সরকারি চাকুরিজীবী। নিজেদের সম্পত্তি বলতে বেহালায় তাদের একটা ছোট্ট বাড়ি। তবে এটা ঠিক, মানালি অসম্ভব সুন্দরী। তাকে পছন্দ করে না এমন কেউ বোধহয় নেই ইউনিভার্সিটির মধ্যে। আর সেটাই সোহমের রাগের কারণ। সে ভাবে মানালি তার নিজস্ব সম্পত্তি। কেউ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলে সোহম পারলে তার চোখ দুটো গিলে দেয়। এমনকি ইউনিভার্সিটির কোনো কোনো ছোকরা প্রফেসরের নজর আছে মানালির উপর, সেটাও জানে সোহম। তারা যেন মানালির পড়াশোনার ব্যাপারে একটু বেশি উৎসাহ দেখায়। যত সব, তাই তার চিন্তাটা বেশি হয় একটু। কিন্তু সোহমের এই অদ্ভুত আচরণে সব থেকে বেশি মুশকিল হয় মানালির। কারণ ইউনিভার্সিটির কাকপক্ষীরাও জানে তাদের সম্পর্কের কথা। এমনকি সোহমের কোনো বড়লোকি চাল নেই, কিন্তু যেটা আছে সেটা মানালির কাছে মোটেও ঠিক লাগে না। দিন দিন সেটা আরো বাড়ছে। মানালিও ভয়ে ভয়ে থাকে সোহমের এই অদ্ভুত আচরণের জন্য। মাঝে মাঝে তাকে অপ্রস্তুতে ফেলে দেয় ওর ব্যবহার। এই সেদিন যেমন শ্রেয়ার বার্থডে ছিল, ও ওদের গ্রুপের সবাইকে বলেছিল ওদের বাড়িতে যেতে। সোহমকেও বলেছিল,
সোহম মানালিকে বলল, তোকে আমি বাড়ি থেকে তুলে নেবো যাওয়ার সময়, আবার ফেরার সময় পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? তুই কেন অত দূর থেকে এসে আমাকে লিফট দিবি? আমার বাড়ি থেকে শ্রেয়ার বাড়ি 5 মিনিটও লাগে না, আমি একাই চলে যাব। তাহলে ফেরার সময় পৌঁছে দেবো। সে দেখা যাবে, এখন থেকে অত তোকে ভাবতে হবে না। না না, বেশি রাত হয়ে গেলে একা একা ফেরা ঠিক নয়, আমি তোকে পৌঁছে দেবো, ঠিক আছে? ওদের কথাবার্তা শুনে বাকি সবাই হাসি চেপে রাখছিল। মানালির জন্য সোহম কতটা পাগল সেটা ভাবছিল ওরা। পারলে সোহম মানালিকে বুকের মধ্যে নিয়ে লুকিয়ে রেখে দিত, কেউ যাতে ওকে দেখতে না পায়। এরা সবাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে এমএ করছে, এটাই ফাইনাল ইয়ার। দেখতে দেখতে ওদের লাস্ট সেমিস্টার শেষ হয়ে গেল। সোহমের তো চাকরির দরকার নেই, বাবার বিরাট কয়েকটা বিজনেস আছে, তার তো একটা হলেও সামলাতে হবে। এখন আর কারোর সাথে সেভাবে যোগাযোগ হয় না, মাঝে মধ্যেই ওরা ওখানে মিট করে। সোহম ওদের সাথে আর দেখা করতে চায় না, সে চায় মানালি এখন শুধু তার সাথেই দেখা করবে। মানালি তাই করে, তবে মাঝে মধ্যেই অন্য বন্ধুদের সাথে যায়, যদিও সেটা সোহমের জানার একেবারেই বাইরে, কারণ জানতে পারলে সোহম এ নিয়ে কটাক্ষ করতে ছাড়বে না। শুধু তাই নয়, কদিন মুখ ভার করে থাকবে, কথা বলবে না, তা কে জানে। মানালির এসব খুব খারাপ লাগে, কারণ ওরাও তার ভালো বন্ধু, ওদের সাথে মানালির সম্পর্ক চিরকাল থাকবে। সোহম না চাইলে ওদের সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু মানালি তাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করবে না। তাই ওদের সাথে দেখা করতে গেলে সোহমকে না জানিয়েই যায়, জানে সোহম জানতে পারলেই অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। মানালি তা মোটেও শুনতে রাজি নয়। এমএ রেজাল্ট বেরোতে দেখা গেল সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, তবে সব থেকে ভালো রেজাল্ট করেছে সার্থক। সে এবার এমবিএর জন্য ব্যাঙ্গালোর চলে গেল। সোহমের বাবা সোহমকে বলল, এমবিএটা এবার করে ফেল, এমবিএটা করা থাকলে ভালো হবে। তোকে তো আমার ব্যবসাটাও দেখতে হবে, তেমন হলে তুই বাইরে কোথাও গিয়ে এমবিএটা করে আয়, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি, প্রয়োজনে বিদেশ থেকে করে আয়। সোহম বাবাকে পরিষ্কার বলে দিল সে এমবিএ করবে, তবে তার আগে মানালির সঙ্গে বিয়েটা সেরে নিতে চায়। সোহমের কথা শুনে তার বাবা অবাক হলো। এমন কি বয়স সোহমের? এটা তো বিয়ের বয়স নয়। এখন কোন ছেলে এই বয়সে বিয়ে করতে চায়? এই বয়সে ছেলেরা আগে নিজেদের প্রতিষ্ঠিত করে নিতে চায়। মাত্র 24 বছর বয়সে সোহম বিয়ের পিঁড়িতে বসতে চাইছে। কিন্তু সোহমের মা বাবাকে বোঝালো ছেলে যা চাইছে তাই করুক, বিয়ের জেদ যখন চেপেছে তখন বাধা দিয়ে লাভ নেই। আর স্ত্রীর কথায় আর বিয়েতে আপত্তি করল না সোহমের বাবা, কারণ তার থেকে ছেলেকে ভালোই বুঝবে ওর মা। সোহমের বাবা তা চিরকাল তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত, ছেলেকে মানুষ করার দায়িত্ব ছিল তার মা অর্পিতার উপর। তাই সোহমের বাবা বিয়েতে আর আপত্তি করল না, যদিও মানালির এত তাড়াহুড়ো করে বিয়ে করতে আপত্তি ছিল। সবে এমএ পাশ করেছে, ওর ইচ্ছা আপাতত একটা চাকরি করবে। শুনে সোহম বলল, তোকে আমি মাসে 50,000 টাকা হাত খরচ দেব, চাকরি করার কোনো দরকার আছে কি তোর? আমাদের বাড়ির বউ হয়ে চাকরি করার কথা ভাবছিস কেন তুই? হ্যাঁ? কথাটায় মানালির সম্মানে লাগলেও সে চুপ করে থাকলো, কারণ তার বাবা মা সোহমের মতন জামাই হাতছাড়া করতে একেবারেই নারাজ। তারাও বিয়ের জন্য চাপ দিচ্ছে মানালিকে। মানালি সরাসরি আপত্তি করেনি, তবে বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে বলেছিল। কিন্তু সোহম সেটা শুনলে তো ও এখনই বিয়ে করবে, আর দেরি করতে রাজি নয় সোহম। এরপর আর কথা চলে না, কারণ মানালির বাবা মাও চাইছে বিয়েটা এখনই হয়ে যাক। সোহম যখন চাইছে সেটাই হোক। সেদিন সোহমের বাবা আর মা ওদের বাড়িতে কথা বলতে এসে মানালিকে একটা 4 ভরি সোনার হার উপহার দিল, সাথে এক গাদা দামি দামি জিনিস। ওর বাবা মা এসব দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেল। এরপরে আর মানালির কিছুই বলার থাকতে পারে না। আর এরকম কুটুম পেয়ে তো মানালির বাবা মা ধন্য হয়ে গেল, তাদের আর আহ্লাদের সীমা নেই। বিয়ে ঠিক হলো। মানালি তাদের গ্রুপের সব বন্ধুদের বিয়েতে নিমন্ত্রণ করলো, কিন্তু সোহম তাদের রিসেপশনে যেতে বলল না। মানালি এতে যতটা কষ্ট পেল তার থেকে বেশি অপমানিত হলো। তারা 5 জন বরাবরের বন্ধু, যদিও সার্থক এখানে নেই, বাদবাকি 3 জন তারা নাকি ওদের রিসেপশনে থাকবে না। মানালি এটা সোহমকে জিজ্ঞেস করলে সে বলল, আমাদের রিসেপশনে এমনিতেই প্রচুর লোক হয়ে গেছে, ওদের বলতে পারবো না। তাছাড়া ওরা তো বিয়েতে এসেছিল, রিসেপশনে না এলে ও কিছু যায় আসে না, পরে না হয় একদিন ডাকবো ওদের।
উত্তরটা শুনে মানালি গুম মেরে গেল। সে বাড়িতে ফোন করে মাকে বলল, তোমরা অবশ্যই ওদের নিয়ে আসবে। আমি আমার রিসেপশনে ওদের প্রত্যেককে দেখতে চাই। 3 জনকেই আসতে বলবে। আমাদের বাড়ির অতিথি হিসাবে ওরা আসবে। অহনা তো রিসেপশনে এসে একেবারে মুগ্ধ হয়ে গেল। এত নামি দামি হলে এত বড় আয়োজন। মানালির সার্থকের জন্য খারাপ লাগছিল। ও থাকতে পারল না মানালির বিয়েতে। সন্ধেবেলায় JW ম্যারিয়েটে তার বাবা মায়ের সঙ্গে বন্ধুদের দেখে দারুণ খুশি হলো মানালি। যদিও সোহম ব্যাপারটা সহজভাবে নিল না। সে ফুলশয্যার রাতে এই নিয়ে রীতিমতন ঝগড়া করে ফেলল মানালির সাথে। বিবাহিত জীবনের শুরুতেই মানালির মনে হলো সে চরম ভুল করেছে। এরকম মানসিকতার একটা মানুষের সাথে কাটাবে কি করে সে সারা জীবন? সোহমের মানসিকতার সাথে মানালি কিভাবে আপোষ করবে? আর এই ভুল এখন শোধরাবার কোনো উপায়ই নেই। হয়তো সারা জীবন হাত কামড়াতে হবে মানালির। রিসেপশনে 2 দিন বাদে ওরা হানিমুন করতে সুইজারল্যান্ডে গেল। সেখানে 1 সপ্তাহ বেশ ভালোই কেটে গেল। যদিও মানালির দিকে কেউ তাকালেই রেগে যেত সোহম। মানালিকে বলতো সবসময় টুপি আর সানগ্লাস পরে থাকতে, মুখ ঢেকে রাখতে। মানালি ব্যাপারটা বুঝতে পারত, কিন্তু কি করবে সে? সারাক্ষণ মুখ ঢেকে থাকা যায় নাকি? একদিন তাই রেগে গিয়ে একটা বোরখা কিনলো মানালি। আর তাতেও কম ঝামেলা হলো না। এর মধ্যেই একদিন অহনা ফোন করে বলল, তুই খুব লাকি রে, হানিমুনে সুইজারল্যান্ডে যেতে পারিস। আমরা তো এসব ভাবতেই পারবো না কোনোদিন। কিন্তু মানালির তো নিজেকে সোনার খাঁচার একটা বন্ধী পাখি মনে হতো। সে একা কোথাও বেরোতে পারবে না। যখনই বেরোবে শুধু সোহমের সাথেই যাবে। এমনকি ওর বাবা মায়ের ওখানেও একলা যেতে পারবে না। তাতে অবশ্য ওর বাবা মায়ের কোনো খেদ নেই। তারা বড়লোকের জামাই আর কুটুম পেয়ে বেজায় খুশি। মেয়ে ভালো আছে কি নেই সেটা জানবার দরকার নেই তাদের। মেয়ে জামাই যখনই আসছে গাদা গাদা জিনিস নিয়ে দেখা করে যাচ্ছে বাবা মায়ের সাথে। এতেই তারা বেজায় খুশি। ভাবছে মেয়ে তো সুখেই আছে। বিয়ের পর সোহমের ইচ্ছা অনুযায়ী ওরা একটা আলাদা বাড়িতে থাকতে শুরু করলো। ওদের সল্টলেকের বাড়িটায় সোহম আর মানালি শুধু থাকবে। মানালির একদমই ইচ্ছা ছিল না এভাবে আলাদা থাকবার, কিন্তু সোহম বলল, তোমার আমার মাঝখানে আর কেউ থাকবে না। এই বাড়িটায় শুধু আমরা দুজনেই থাকবো। কেউ মানেটা কি? ওরা তোমার বাবা মা, আর তুমি ওদের একমাত্র সন্তান। ওদের প্রতি তোমার তো অনেক কর্তব্য আছে নাকি? দুজনেরই তো বয়স হচ্ছে। এভাবে একা একা থাকা কিন্তু ঠিক নয়। সেই সব নিয়ে তোমায় ভাবতে হবে না। আমার কর্তব্য আমি ঠিকই করব। কিন্তু ওরা ভাববে ছেলের বউ এসে ছেলের বাবা মার থেকে তাকে আলাদা করে দিল। ওরা মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই এটাই ভাববে। তোমার অত সব ভাবার দরকার আছে কি? হ্যাঁ, যে যা খুশি ভাবুক না। তোমার অত মাথা না ঘামালেও চলবে। তুমি নিজেকে নিয়ে ভাবো, তাহলেই হবে। সারা দিন নিজের দিকেই খেয়াল রাখো। আর তাছাড়া আমার বাবা মা তাদের ছেলেকে ভালোই চেনে। সোহমের উত্তর শুনে মানালির মনটা বেশ খারাপ হয়ে গেল। সোহমকে একটা স্বার্থপর মানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না মানালি। মানালি তাও রোজ ফোন করে ওদের সাথে কথা বলতো। সোহম যেদিন বাড়ির বাইরে থাকতো ঘন্টায় ঘন্টায় মানালিকে ফোন করত। কোনো সময় ফোন না পেলে বাড়িতে ছুটেও আসতো। এসে জানতে চাইতো মানালি কি এমন কাজে ব্যস্ত ছিল যে তার ফোন ধরেনি। এছাড়াও সোহম জানতে চাইতো সে কোথাও বেরিয়েছিল কিনা বা বাড়িতে কেউ এসেছিল কিনা। তার সাথেই গল্প করতে গিয়ে ফোনটা ধরেনি হয়তো। এসব শুনে মানালির মাথার ভেতরটা শুধু জ্বলত, কোনো উত্তর দিত না। সোহম একই প্রশ্ন করে যেত রোজ। এই বাংলো টাইপের বাড়িটায় সারাদিন একা একা মানালির দম বন্ধ হয়ে আসত। একটা কথা বলবার লোক নেই। কাজের লোকেরা নিয়ম করে দুবেলা এসে সমস্ত কাজ করে চলে যেত। মানালি সাজানো ঘর আবার গোছায়, গোছানো আলমারির জিনিস বার করে আবার গোছাতে বসে। ছাদ বাগান দেখাশোনার লোক আছে, তাও মানালি গাছে জল দেয়, তাদের দেখাশোনা করে। তবে এইভাবে কি চলে দিনের পর দিন? সারাদিন সে কি করে সময় কাটাবে তার মাঝে মধ্যেই অসহ্য লাগতে শুরু করলো। একদিন সে তার শাশুড়ির কাছে চলে গেল নিউ টাউনে। সোহম জানতে পেরে সে কি রাগারাগি, কেন সে একা একা নিউ টাউন গেছে। ওর মা অর্পিতা ছেলেকে বলল, আহ, তুই অত রাগারাগি করছিস কেন? ও কি এখানে একা আসতে পারে না? ও কি বাচ্চা মেয়ে নাকি? বাড়িতে একা একা কতক্ষণ ভালো লাগে বলতো? একটা কথা বলার লোক পর্যন্ত নেই। তাহলে ফোনে কথা বলুক। এভাবে অত দূরে ছুটে আসার তো দরকার নেই। আর আমাকে বলতে পারতো
আমি যাওয়ার সময় গাড়ি করে নামিয়ে দিতাম, আবার ফেরত দিয়ে যেতাম সন্ধ্যের সময়। তা নয় অটো বাসে চড়ে নাকি এখানে ওনাকে আসতে হবে। আর কোনোদিন এটা করবে না কিন্তু, বলে দিলাম তোমায়। মানালি সোহমের সব কথা চুপচাপ হজম করল, কোনো উত্তর দিল না, আর জানে দিয়েও লাভ নেই। সেদিন সে শ্রেয়া আর অহনাকে তার বাড়িতে আসতে বলল। সারাদিনে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে মানালি। আজ 3 জন সারাদিন ধরে জমিয়ে আড্ডা দিল, সবাই মিলে লাঞ্চ করল। অহনা তার বৈভব দেখে বারবার বলছিল, তুই কত লাকি রে মানালি, রাজ ঐশ্বর্য যেন তোর হাতের মুঠোয়, কোনো কিছুর অভাব রাখেনি সোহম। মানালি শুনে ম্লান হাসল, উত্তর দিল না। শ্রেয়া কিন্তু কিছুটা হলেও বুঝেছিল মানালির চোখ দুটো যেন ব্যথায় ভরে আছে। ও যতই হাসুক আজ, ওর মনের গভীরে যে কান্নার স্রোত বইছে তা যেন শ্রেয়া স্পষ্ট বুঝতে পারছে। ওরা তো আগে থেকেই সোহমকে চিনত। একটু অদ্ভুত টাইপের মানুষ ছিল। মানালিকে দেখার পর থেকে যেন চীনে জোকের মতন ওর পেছনে লেগেছিল। শেষ পর্যন্ত মানালিকে বিয়ে করেই ছাড়ল, আর অনেকটা জোর করে। কিন্তু মানালির চোখ মুখ দেখেই বোঝা যায় সুখী সে হতে পারে। ওই সুন্দর মুখটার আড়ালে একটা যন্ত্রণার ছাপ, সেটা বুঝতে পারা যায়। সন্ধ্যের সময় ওরা যখন চলে যাচ্ছিল তখনই সোহম বাড়িতে ফিরল। ওদের দেখে বলল, এই তোরা যে আসবি, মানালি তো একবারও বলেনি আমায়। হঠাৎই ওদের আসতে বলেছি, কোনো ঠিক ছিল না আগে থেকে। অথচ সোহমও তার একবারও বলল না যে তোরা এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন, আর একটু থাক, আমার সাথে তো গল্পই হলো না। ওরা বেরিয়ে চলে গেল। মানালি ঘরে ঢুকতেই সোহম বলল, ওদের তো সন্ধ্যের পর আসতে বলতে পারতে, আমি থাকতাম ক্ষণ। এছাড়াও আমি একটু গল্প করতাম ওদের সঙ্গে। তোমার ইচ্ছা হলে এখনই ওদের থাকতে বলতে পারতে। কলকাতা শহরে রাত 9টার সময় বাড়ি ফেরাটা কিন্তু কোনো ব্যাপারই না, অথচ তুমি তো একবারও কিছু বললে না। সারাদিন পর বাড়ি ফিরে প্রচণ্ড টায়ার্ড থাকি আমি, অত সব মাথায় আসে না আমার। মানালি আর কোনো উত্তর দিল না। সোহমের প্রতি তার ভালোবাসার বদলে আজকাল ভীতিটাই বেশি হয়। তাদের বাড়ির উল্টো দিকে একটা পার্ক আছে। রোজ বিকেলে সে ফুলের মতন বাচ্চাদের খেলতে দেখে সেখানে। বারান্দায় দাঁড়িয়ে মানালি ওদের দেখে দু চোখ ভরে। সেদিন সে পায়ে পায়ে পৌঁছে গেল সেখানে। শিশুদের সাথে শিশুর মতোই মেতে উঠল খেলায়। বেশ খানিকক্ষণ বাদে সন্ধ্যা নেমে আসতে হুঁশ হলো মানালির। বাড়ি ফিরে দেখল গেটের সামনে গম্ভীর মুখে সোহম দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই কঠিন মুখে বলল, কোথায় গেছিলে তুমি? মানালি দরজা খুলতে খুলতে বলল, কেন, কি হয়েছে? এতবার যে ফোন করছি, ফোনটাও তো ধরছো না। আমি যে বাড়ি ফিরবো সেটা কি খেয়াল থাকে না? হ্যাঁ, সরি সরি সরি, আমি ওই পার্কে গিয়ে বাচ্চাদের সাথে মজা করছিলাম, একদম ভুলে গেছিলাম গো। আসলে বাচ্চাগুলো এত কিউট না। ওই বাচ্চাদের পার্কে যাওয়ার কি আছে? আমি তো সবাইকে ফোন করে জানতে চাইলাম তুমি তাদের ওখানে গেছো নাকি। আমি একটু সময়ের জন্য বাড়ি থেকে বেরোতে পারবো না? তার মধ্যেই তুমি সারা দুনিয়ার লোককে ফোন করে ঢাক পিটিয়ে দিয়েছো যে আমাকে পাওয়া যাচ্ছে না। তুমি গেছোই বা কেন? আর সব থেকে বড় কথা, ফোনটা কেন সাথে নাওনি তোমার? বড়দের সাথে মিশতে মানা, তবে বাচ্চারা কি দোষ করলো? ওদের সাথেও মিশতে পারবো না? আমি সারা দিন বাড়ির মধ্যে একা একা থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগে। এই শোনো, অত কথার দরকার নেই, শুধু ফোনটা নিয়ে গেলেই হতো। তাহলে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না দরজার বাইরে। সেজন্য আমি সরি বলছি তো, ফোনটা সাথে করে নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম। তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে ভেতরে ঢুকলো মানালি। সোহম তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা মানালি ভালোই বুঝল। মাঝে মাঝে সোহমের দৃষ্টিটাও খুব ভয়ঙ্কর লাগে মানালির কাছে। এরপর থেকে সোহম দরজার চাবি নিয়ে যেতে শুরু করলো। আজকাল মানালি নিজেকে একটা সাধারণ মেয়ে বলে মনেই হয় না। ছোটবেলায় শোনা সেই রূপকথার গল্পের মতো নিজেকে এক বন্দিনী রাজকন্যার মতন মনে হয়, যাকে এক দুষ্ট রাক্ষস বন্দী করে রেখেছিল। মানালির কাছে সোহম এখন সেই রূপকথার দুষ্ট রাক্ষস ছাড়া আর কিছুই না। কিন্তু আগেও যে মেয়েটা নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াতো, যেখানে খুশি যেতে পারতো, বন্ধুদের সাথে হইচই করত, আজ সেই মেয়েটার জীবন থেকে এসব হারিয়ে গেছে। তার বদলে সবসময় ভয়, সন্দেহ আর আতঙ্কে দিন কাটছে মানালির। এমনকি সে কারোর সাথে ফোনে বেশিক্ষণ কথা বলতেও ভয় পায়।
কারণ ওই সময় যদি সোহম ফোন করে তাকে না পায় তবে তো বাড়িতে এসে তোলপাড় করবে, রাতের শান্তিটুকু আর থাকবে না। মানালি আজকাল খেয়াল করেছে মাঝে মধ্যেই লুকিয়ে সোহম তার ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। যদিও ফোন লক করেই রাখে আজকাল মানালি, আর সেটা সোহমের জন্যই। হয়তো সেটাই সোহমের আরও রাগের কারণ। সে ফোন থেকে জানতে পারত মানালি কার কার সাথে কথা বলে, কাকে মেসেজ করে, কি মেসেজ করে, সব কিছুই। সেদিন তাকে সার্থক ফোন করল। সে এখন MBA করতে করতেই একটা ভালো চাকরি পেয়ে গেছে ব্যাঙ্গালোরে। এখন কদিন ধরে কলকাতায় এসে রয়েছে, তাই সব বন্ধুদের সাথে দেখা করতে চায়। সার্থক জানতে চায়, কিরে মানালি, তুই আসবি তো? অনেকদিন তোকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে রে। বিয়ের পর তোকে কেমন লাগছে, তুই কেমন আছিস, তোর অনেক গল্প শুনবো। আজ আমরা সবাই মিলে জমি আড্ডা দেব, আসিস। তবে তোর ওই জ্যাঠামশাই মার্কা বরকে আবার বলিস না। না রে, আমি যাব না। সোহম জানতে পারলে রেগে যাবে খুব, জানিসই তো ওকে। মানে মানেটা কি? তুই বন্ধুদের সাথে দেখা করতে এলে সোহম রেগে যাবে কেন? সোহম কি তোকে কিনে রেখেছে নাকি? সার্থকের কথায় মানালি এবার বাঁধ ভাঙা জলের মতন কান্নায় ভেঙে পড়ল। সার্থক ঘাবড়ে যায় মানালির কান্নার শব্দে। সে বারবার বলতে থাকে, এই মানালি, এই তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আচ্ছা শোন শোন, আমি এখনই যাচ্ছি তোর বাড়ি। কাঁদিস না মানালি, প্লিজ। তোর এই কান্নার আওয়াজ শুনে আমার খুব কষ্ট হচ্ছে রে। তুই ভাবিস না, আমি এখনই যাচ্ছি তোর বাড়িতে। আমি গিয়ে তোর সব কথা শুনবো, কেমন? ফোনটা কেটে দেয় সার্থক। মানালি তাকে বারণ করার সুযোগ পায় না, বলতে পারে না যে তুই আসিস না সার্থক, এ বাড়িতে তোরা কেউ আসিস না। তোদের মানালি একদম ভালো নেই, আর তাকে কেউ ভালো রাখতে পারবেও না। দু হাতে মাথা চেপে মানালি আস্তে আস্তে খাটের উপর বসে পড়ে। তার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। এই জীবন তো সে কোনোদিনও চায়নি। সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে আলোগুলো জ্বলছে না তো। মানালি কি তবে বাড়ি নেই আজও? অবশ্য বাইরে এখনো আলো রয়েছে যথেষ্ট। সোহম আজ বেল বাজালো না। নিজের পকেট থেকে চাবি নিয়ে দরজা খুলল সোহম। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। এবার দোতলায় উঠে যে দৃশ্য দেখল সোহম, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঘরে আলো জ্বলছিল না, কিন্তু বাইরের গোধূলি আলোয় ভালোই দেখা যাচ্ছিল ঘরের ভিতরটা। দেখে সার্থকের বুকে মাথা রেখে অঝোর ধারায় কাঁদছে মানালি, আর তাকে দু হাতে জড়িয়ে রয়েছে সার্থক, আর সামনে বলছে, তুই কাঁদিস না মানালি, কাঁদিস না। তোর চোখের জল আমি সহ্য করতে পারছি না রে। তুই এবার মনস্থির করে ফেল, এত ভাবিস না। আচ্ছা, এরকম করে কি বাঁচা যায়? এটা কিরকম জীবন? হ্যাঁ, একটা ভুল করে ফেলেছিস বলে ভুলটাকে সারা জীবন টেনে নিয়ে যেতে হবে? এখনো সময় আছে, এমন কিছু দেরি হয়ে যায়নি। আমি বলছি, আমি সব ব্যবস্থা করে ফেলবো এর মধ্যে। তুই ওসব নিয়ে ভাবিস না। তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই সম্পর্কতে তুই ঠিক থাকতে পারবি না। নিজের মতন করে এবার বাঁচ। ভুল তো মানুষ করেই, আর তার থেকে অনেক শিক্ষাও পায়। তুইও পেয়েছিস। এবার সেই ভুলটাকে শুধরে নে, সময় আছে। আমরা সবাই তোর পাশে আছি। আজ আমি আসি, সব ব্যবস্থা করে আবার আসব। 2-4 দিন বাদেই আসছি। তুই ভাবিস না একদম। আজ তাহলে আমি আসি। সোহম ঝট করে সরে গেল ওখান থেকে, সোজা ছাদে উঠে গেল, আর ছাদ থেকেই দেখতে পেল সার্থক বাইকে করে বেরিয়ে গেল। যাবার আগে ব্যালকনির দিকে তাকিয়ে হাত নাড়ল। এর একটু পরেই সোহম ছাদ থেকে নেমে এলো। ওকে দেখেই চমকে উঠল মানালি। ও তুমি কখন এলে? বেল বাজাওনি তো?
সোহম শুধু হাসল, কিছু বলল না। সেই হাসিটা যে কতখানি ক্রূঢ় সেটা মানালি খেয়াল করেও করল না। সোহম মনে মনে ভাবল, বেলবাজি এলে তো এত নাটকই দেখতে পেতাম না। আজ যে কত কিছুর সাক্ষী হলাম আমি। হয়তো হয়তো এরকম ব্যাপার প্রায়ই হয়, আমি জানতেও পারি না সবটা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা খাবার আনছি। না, আজ বাড়িতে খাবো না। একটা কাজ করো তো, চলো বাড়ির বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি। সোহমের কথায় খুব অবাক হলো মানালি। এই যেন ভূতের মুখে রাম না। সোহম নাকি তাকে নিয়ে বাইরে খেতে যাবে। মানালি খুব খুশি হয়ে বলল, আমি এক্ষুনি রেডি হচ্ছি, তুমি বসো। আজ ওরা রেস্টুরেন্টে গিয়ে অনেক কিছু খেলো। সব মানালির পছন্দ মতন ডিশ সোহম অর্ডার করলো। রাত 9:30টায় বাড়ি ফিরে এলো দুজনে। মানালি আজ খুব খুশি সোহমের এই ব্যবহারে। এতদিন তো এসব ভুলেই ছিল, কারণ সোহম এসব পছন্দ করে না বলে তাকে নিয়ে বাড়ির বাইরে খুব কম যায় সোহম। কারণ সবাই নাকি মানালির দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সেটা সোহমের সহ্য হয় না। আজ মানালি মনের খুশিতে অনেক কথাই বলছিল সোহমকে। তার জীবন থেকে এরকম ছোটখাটো খুশিগুলো আজ কোথায় হারিয়ে গিয়েছে। মানালির কথাগুলো সোহম শুধু শুনছিল আর হুঁ হ্যাঁ করছিল। সে আজ একদম চুপচাপ রয়েছে, কিরকম একটা চিন্তায় মগ্ন হয়ে আছে যেন। রাতের বিছানায় সোহম আজ মানালিকে খুব আদর করল, যেটা মানালির কাছে অবিশ্বাস্য। সোহম তাকে কখনো এভাবে আদর করে না। রোজ রাতে যেটা করে সেটা ধর্ষণের আরেক রূপ। সে অতি জঘন্য রকম, কাউকে বলা যায় না। আজ সব দিক থেকে পরিতৃপ্ত হয়ে মানালি ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। সকাল 7:30টায় রান্নার দিদি সুতপা বেল বাজাতে ঘুম ভাঙল সোহমের। পাশে মানালি তখনও ঘুমোচ্ছে অঘরে। সোহম উঠে দরজা খুলে দিল। সুতপা জানতে চাইল, বৌদি কোথায়? আজ কি রান্না হবে? তোমার বৌদি আজ ঘুমাচ্ছে, তুমি যা পারো রান্না করো একবেলার মতো। আর হ্যাঁ, কাল থেকে তোমার বেশ কদিনের ছুটি রইল। আসলে আমরা বেড়াতে যাবো তো কিছুদিনের জন্য, তাই। শুনে সুতপার ভারী আনন্দ। ঠিকে কাজের লোক মামুনিকেও তাই বলে দিল সোহম। শুনে সেও বেশ খুশি। একটা বাড়ির কাজ তো কম হবে, একটু বিশ্রাম তো পাবে। অবশ্য এ বাড়ির বৌদি খুবই ভালো, কারোর পেছনে টিকটিক করে না কখনো, বরং সবসময় এটা ওটা দিয়ে দেয় তাদের। দুদিন ধরে মানালি ফোন করছে না। নিজে তো করছেই না, ওর পিতা করলেও সুইচ অফ আসছে। মানালির মা মল্লিকাও একই কথা বলল। হঠাৎ হলোটা কি মানালির? শরীর টরীর খারাপ হলো না তো? একলা থাকে সারাদিন মেয়েটা। যদিও তারা সল্টলেকের বাড়িতে যায় না হুটহাট করে, কারণ সোহম আগেই বলে দিয়েছে তাতে নাকি তাদের প্রাইভেসি নষ্ট হবে। ওর পিতা তার ছেলেকে ভালোই চেনে, তাই যাবার চেষ্টাও করে না। মানালি মেয়েটা খুবই ভালো, কিন্তু সেও তো সোহমের মেজাজ বুঝে চলে সবসময়। ওর পিতা চিন্তায় পড়ে গিয়ে ফোন করলো তার ছেলে সোহমকে। সোহম তো মোটেও বেশি ফোন করে না, যা কথা হয় মানালির সাথে। সোহম ফোন ধরে যা বলল তাতে বেশ অবাক হলো ওর পিতা। ওরা নাকি বাইরে গেছে বেড়াতে, আর সেটা হঠাৎই ঠিক হয়েছে। তোর ফোন তো পেলাম, কিন্তু মানালির ফোন সুইচ অফ কেন? আরে আরে ও তো তাড়াহুড়ে ফোনের চার্জার আনতেই ভুলে গেছে, তাই আমার ফোনে পেলে। মানালির ফোন এখানে কাজে আসছে না। আর এইসব নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই। ফোন না পেলে চিন্তা করবে না, ঠিক আছে? আমরা কলকাতায় ফিরে গিয়ে কথা বলবো, ঠিক আছে? কোথায় গেছে জিজ্ঞেস করতে সোহম একটু আমতা আমতা করে জানালো, ওই কুলু মানালি ঘুরতে এসেছে, 8-10 দিন থাকবে এখানে। তা মানালিকে একটু দে না, ওর সাথে একবার কথা বলে নি। 3 দিন ধরে তো কথাই হয় না মানালির সাথে। অর্পিতার কথায় সোহম ব্যস্ত হয়ে জানালো, মানালি এখন বাথরুমে, তাদের এখনই বেরোতে হবে, তাই একটু তাড়া আছে, পরে কথা বলবে। ফোনটা কেটে দিল সোহম তাড়াতাড়ি। শুনে অর্পিতা বেশ খুশি হলো। মেয়েটা তো একেবারে ঘরবন্দি, মাঝে মধ্যেই বাড়ির বাইরে বেড়াতে না গেলে চলে নাকি। অর্পিতা তো জানে সোহম কিরকম অদ্ভুত ধরনের ছেলে। ছোটবেলা থেকেই ওর যা ভালো লাগবে সেটাই নেবে, সেটাই করবে, তা যেভাবেই হোক না কেন। অন্য আর কিছু ভাববে না।
কারোর ভালো লাগা খারাপ লাগা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, শুধু নিজেরটুকু হলেই হলো। বড্ড স্বার্থপর হয়েছে ছেলেটা। এমন যে কেন হলো তা কে জানে। আজ সুতপা সান্নাল বাড়ির রান্নার কাজে ঢুকতেই ও বাড়ির মাসিমা বলল, কি হলো সুতপা? তুমি কদিন ধরে দেখছি খুব তাড়াতাড়ি আসছো, ব্যাপারটা কি বলো তো? আসলে ওই 11 নম্বর বাড়ির লোক বাড়ি নেই, তাই আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাসিমার ছেলের বউ মোহনা বৌদি অফিস যাচ্ছিল। সে দাঁড়িয়ে পড়ে বলল, না তো, আমি রোজ রাতে ফেরার সময় দেখি ওদের বাড়ির দোতলার একটা ঘরে আলো জ্বলছে। ও মা, সে কি গো? তাহলে বোধহয় যাবার সময় ওই ঘরের আলো নেভাতে ভুলে গেছে। যা সব ভুলো মন। হবে হয়তো। মোহনা তার পায়ে জুতো গলিয়ে বেরোলো অফিসের উদ্দেশ্যে। আসলে সে 11 নম্বর বাড়ির বারান্দায় অন্ধকারের মধ্যে একজনকে দাঁড়িয়ে থাকতেও দেখেছে, অথচ সুতপা বলছে ওরা বাড়ির বাইরে আছে। মনের ভিতর কিরকম খটকা লাগছে যেন তার। হিসাবটা মিলছে না তো। যাক গিয়ে, তার কি, যাদের ব্যাপার তারাই বুঝুক। আজ বিকেল বেলায় 11 নম্বর বাড়ির বেল বাজছে। একবার, দুইবার, তিনবার। এবার দরজা খুলল যে তাকে দেখে চমকে উঠল সার্থক। মানালি নয়, দরজার গোড়ায় সোহম দাঁড়িয়ে। এ কিরকম চেহারা করেছে সোহম! খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, মাথার চুল উস্কো খুস্কো। দেখে মনে হয় খাওয়া ঘুম কিছুই নেই ওর। কিরে, এই চমকে উঠলি তো আমায় দেখে? তোর বান্ধবীর বদলে আমায় নিশ্চয়ই আশা করিসনি না? না মানে আসলে একটা দরকারে মানালির কাছে এসেছিলাম। তা ও কি বাড়িতে নেই? থাক, না হলে তাহলে আমি অন্য সময় আসবো বা অন্য দিন আসবো। আরে না না, ও তোর জন্যই অপেক্ষা করছে। অন্যদিন আবার কেন? আজই চল, আয় আমার সাথে। বলেই সার্থকের হাত ধরে টেনে নিয়ে উপরে চলল সোহম। সার্থক যেন ইঁদুর কলে ধরা পড়েছে, আর ছাড় নেই সোহমের হাত থেকে। উপরে গিয়ে সার্থক দেখল মানালির শোবার ঘরটা বন্ধ রয়েছে। সোহম ওকে কোণার দিকে একটা ঘরে বসতে দিল। সারা ঘর জুড়ে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে। সেটা নাকে যেতেই সার্থকের মনে হলো তার ঘুম এসে যাচ্ছে। এই দাঁড়িয়ে থাকলি কেন? বস তো তুই। সোহম ওকে সোফায় বসতে বলল। না মানে আমার একটু তাড়া আছে, মানালিকে কোথাও দেখছি না, ওকে একটু ডেকে দে না। আর তুই অফিস যাসনি আজকে? না, আজ 3 দিন ধরেই বাড়িতে আছি আমি। ও, কিন্তু মানালি কোথায় রে? অত ব্যস্ত কিসের জন্য? আমি ডেকে দিচ্ছি মানালিকে। ও তো তোর জন্যই অপেক্ষা করছে। বলতে বলতেই সোহম ঘরের দরজাটা বাইরে দিয়ে টেনে বন্ধ করে দিল। ভিতর থেকে সার্থক চিৎকার করে বলল, এই তুই দরজা বন্ধ করছিস কেন? সোম, সোম, দরজাটা খুলে দে। এই সোম, শোন, প্লিজ দরজা বন্ধ করিস না। দরজা কেন বন্ধ করছিস তুই? এই সোম। বাইরে সোহমের অট্ট হাসির আওয়াজ পাচ্ছে সার্থক। কি করতে চায় সোহম? সার্থকের মাথা কাজ করছে না আর। একটু বাদেই ওর গলার আওয়াজ আর পাওয়া গেল না। মনে হচ্ছিল যেন ও ঘুমিয়ে পড়েছে। চারু মার্কেট থানার ওসি বিবেক মিত্র বলল, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিরুদ্দেশ হয় কি করে বলুন তো? নিশ্চয়ই কোথাও গেছে, ঠিক ফিরে আসবে। সার্থকের বাবা সমরেশ দত্ত বললেন, আমরাও সেটাই ভেবেছিলাম, কিন্তু কাল সন্ধে থেকে ওর ফোনটা পর্যন্ত সুইচড অফ করা আছে। এমন তো হওয়ার কথা নয়। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরোলো সার্থক, বলেছিল ফিরে এসে সবাই মিলে ডিনার করতে যাব লেক মলে, কিন্তু তারপর থেকেই আর কোনো খোঁজ নেই। আপনি ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছেন? তাদের কারো বাড়ি যায়নি তো? আমি আর কি খোঁজ নেব? ওর বন্ধুরা ওকে না পেয়ে ওর মায়ের মোবাইলে কল করেছিল।
ওদের নাকি সবাই মিলে আজ এক জায়গায় মিট করার কথা ছিল। সেই জন্যেই সার্থককে ওরা বারবার ফোন করছে, অথচ ফোনে পায়নি ওকে। কাল যাবার সময় বাইকটাও নেয়নি। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওনার একটা ফটো আর মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমরা দেখছি কি করা যায়। অফিসার, দয়া করে একটু খোঁজ খবর করুন আপনারা। ছেলের চিন্তায় ওর মা শয্যাশায়ী হয়ে পড়েছে। কিছুই তো বুঝতে পারছি না কি হলো ছেলেটার। অবশ্যই, আমরা এখনই দেখছি, কোনো খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেব। থানা থেকে বেরোতেই শ্রেয়ার ফোন এলো। সমরেশ ওকে যা যা কথা হয়েছে সব জানালো। আমি কিছুই বুঝতে পারছি না রে মা, কি যে সব হচ্ছে। ছেলেটা কদিনের জন্যে কলকাতায় এসেছে, কোনো বিপদের মধ্যে পড়লো না তো? আমি তো ভাবতেই পারছি না, মাথায় কিছুই আসছে না আমার। শ্রেয়া ফোনটা রাখলো। সত্যি বোঝা যাচ্ছে না সার্থকের হলোটা কি। কাল বিকেলে কোথায় যে গেছিল ছেলেটা তা কে জানে। আজ সব বন্ধুদের সাথে দেখা করার কথা, লাঞ্চটাও একসাথে করবে সবাই, অথচ কি যে হলো ছেলেটার কে জানে। এদিকে মানালির ফোনটাও সুইচড অফ। এমন তো হয় না কোনোদিনও যে মানালি ফোন সুইচড অফ করে রেখেছে, কারণ ওর মুখেই শুনেছে সোহম নাকি বাইরে গেলে একটু বাদে বাদেই ফোন করে। তাহলে ও কিভাবে সুইচড অফ করে রেখেছে ফোনটা? আজ দুদিন ধরে মানালির ফোনে ট্রাই করে চলেছে, সেই এক উত্তর, সুইচড অফ। না, কিরকম সব গুলিয়ে যাচ্ছে যেন, কোনো কিছুই মাথায় আসছে না আর। শ্রেয়া একটু আগেই থানা থেকে ফোন করেছিল। ওরা বলছে যে সার্থকের ফোন ট্র্যাক করে দেখেছে যে গতকাল ও বিকেলে সল্টলেকের সেক্টর 3-তে ছিল। তারপরেই আর কিছু জানা যাচ্ছে না, কারণ ফোন সুইচড অফ রয়েছে। সার্থকের বাবা সমরেশ কাকুর কথা শুনে শ্রেয়া যেন লাফিয়ে উঠল। সেক্টর 3-তে তো মানালির বাড়ি, সার্থক তাহলে ওখানেই গিয়েছিল গতকাল। আর ওদের দুজনের ফোনটাই সুইচড অফ রয়েছে। সমরেশ তখনই ফোন করে অফিসারকে সব জানালো। উনিও দেরি না করে ফোর্স নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলেন। বাংলো টাইপের খুব সুন্দর দোতলা বাড়িটা, নাম অবশেষে। বেল বাজালো অফিসার, একবার, দুইবার, তিনবার, তাও দরজা খুলছে না। অফিসার দরজা ভাঙার হুকুম দিল। এরপরেই ধীরে ধীরে দরজাটা খুলে গেল। আর সামনে যে দাঁড়ানো ছিল সে যেন মানুষ নয়, একটা জীবন্ত প্রেতাত্মা। মাথা ভর্তি উস্কো খুস্কো নাচড়ানো চুলের মোঝা, চোখের নিচে কালি, দেখে মনে হয় খাওয়া দাওয়ার বালাই নেই। তারপরে সমানে কাশছে। কি চাই আপনাদের? দেখুন, আমরা বাড়িটা একবার সার্চ করব, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। শুনেই যেন লোকটার চোখ দুটো জ্বলছিল। সে বলল, আমার বাড়িতে সার্চ করার মতো কিছু নেই, আর আমি কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেব না। লোকটার কথা শুনে অফিসার তাকে পাত্তা না দিয়ে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর জোর করে ভেতরে ঢুকে গেল দলবল নিয়ে। শ্রেয়া তাদের নিয়ে দোতলায় মানালির শোবার ঘরের সামনে গিয়ে দেখল দরজা বন্ধ। দরজা খুলতে যাবে এমন সময় সোহম চিৎকার করে বলল, খবরদার, ওই ঘরে কেউ ঢুকবে না। মানালি ওখানেই ঘুমাচ্ছে। অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। ওর ঘুম ভেঙে গেলে ও চলে যাবে আমাকে ছেড়ে। আমি ওকে যেতে দেবো না কোথাও, আমি ওকে যেতে দেবো না। অফিসারের ইশারায় 3 জন মহিলা পুলিশ দরজা ঠেলে ভিতরে ঢুকলো, কিন্তু ঢুকেই তারা ছিটকে বেরিয়ে এলো নাক চাপা দিয়ে। স্যার, বিছানায় একটা মেয়ের দেহ শোয়ানো আছে। ঘরে হাই মোডে এসি চললেও বডিটা ফুলে পুরো ঢোল, পচা গন্ধও ছড়াচ্ছে। কথাটা শুনেই শ্রেয়া দৌড়ে ঘরে ঢুকলো, আর সাথে সাথেই বেরিয়ে এলো নাকে মুখে রুমাল চাপা দিয়ে। সোহমের দিকে আঙুল তুলে দেখালো সে। সোহম সাথে সাথেই পাগলের মতন হেসে বলল, ও মরে যাবে কেন? ও তো ঘুমাচ্ছে। কি বোকার মতো কথা বলছো। শ্রেয়া তখন কাঁদতে শুরু করেছে। অফিসার আবার সারা বাড়ি খুঁজতে বলল ভালো করে।
আর মানালির দেহটা বের করে পোস্টমর্টমের জন্য পাঠানোর নির্দেশ দিল। শুনে সোহম তেড়ে গেল অফিসারের দিকে। কোন অধিকারে আমার স্ত্রী শরীরে হাত দিচ্ছেন আপনি? হ্যাঁ, ওকে স্পর্শ করবেন না, ওকে ঘুমাতে দিন, ঘুমাতে দিন ওকে। সোহমের কথায় কান্না দিয়ে ওকে চেপে ধরে রইল কয়জন মিলে, আর মানালির দেহটা ওইভাবে চাদর জড়িয়ে নিয়ে গেল। অসম্ভব পচা গন্ধে সারা বাড়ি ভরে গেল। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, সোহম ওই মৃতদেহের সাথেই থাকত, কারণ মানালির মৃতদেহের পাশে আর একটা বালিশ রাখা ছিল বিছানায়। অফিসার সবাইকে বলল, শোনো, তোমরা সারা বাড়ি খোঁজো ভালো করে। এইভাবেই সার্থককে কোথাও লুকিয়ে রেখে দিয়েছে নিশ্চয়ই। অফিসারের কথায় চারজন চারদিকে ছুটল খুঁজতে, কিন্তু আধ ঘন্টা বাদে হতাশ হয়ে ফিরে এলো। কোথাও কিছু পেল না ওরা। কোথায় গেল সার্থক? ওরা যে কি অবস্থা করেছে তা কে জানে। সমরেশবাবু রীতিমতন অসুস্থ হতে শুরু করেছেন এবার, ছেলের কথা চিন্তা করতে করতে। শরীরটা খারাপ লাগছে বেশ। তিনি এবার হতাশ হয়ে বসে পড়লেন, দু হাতে মাথা চেপে। অফিসার একজন পুলিশকে বলল, বড্ড জল তেষ্টা পেয়েছে, দেখুন তো ওই ফ্রিজে কোনো ঠান্ডা জলের বোতল আছে নাকি? একটু ঠান্ডা জল না পেলে তো আর চলছে না। একজন গিয়ে বিশাল ফ্রিজটা খুলতে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, তারপরে ছুটে চলে এলো এদিকে। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে ভয়। কি হয়েছে? ওরকম করছো কেন? পুলিশটা ভয়ে শুধু আঙুল তুলে ফ্রিজ দেখাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। বিবেক মিত্র গিয়ে ফ্রিজের পাল্লা ধরে টানতেই নিচে কি সব গড়িয়ে পড়ল। আর তাই দেখে আতঙ্কে সবাই চোখ বুঝল। একটা মানুষের কাটা মাথা, হাত, পা এসব ছিল ফ্রিজের ভিতরে। সমরেশ বাবু এসব দেখেই অজ্ঞান হয়ে পড়েছেন। আর শ্রেয়া চিৎকার করে উঠল সার্থক বলে। সে তার মুখে দু হাত ঢেকে নিচে বসে পড়ল, থরথর করে কাঁপছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সবাই স্তব্ধ হয়ে আছে। ঘরে কারোর মুখে কোনো কথা নেই। সার্থক এরকম বিভৎসভাবে খুন করেছে সোহম? নিজের বন্ধুকে এভাবে মারল? আগে মানালিকে মেরেছে, তারপর কোনো একদিন সার্থককে খুন করেছে শয়তানটা। অথচ চোখে মুখে কোনো বিকার নেই তার। এ কোন ধরনের মানুষ? এই কেসটা সাজাতে বেশি সময় লাগলো না। সুস্থ থাকলে হয়তো ফাঁসি এরকম হতো, কিন্তু সোহম তো মানসিকভাবে পুরোপুরি অসুস্থ, তাই ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। জেলে বসে বসে সে সারা দিন মানালিকে ঘুমানোর কথা বলতো। মানালি, এই মানালি, জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, জেগে থেকো না, জেগে থেকো না সোনাটি, জেগে থেকো না। রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে সোনাটি আমার, জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না। রাতে জেগে থাকে না আমার সোনা মেয়েটি, জেগে থেকো না। অনুরোধ করছি, জেগে থেকো না, জেগে থেকো, জেগে থেকো, একদম জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না, জেগে থেকো না। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওগুলি নিজেদের বন্ধু মহলে এবং আপনাদের পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের মধ্যে, অবশ্যই চেক আউট করবেন। তবে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।